আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব 2024 সালের নতুন কারিকুলামের বিজ্ঞান 1.7 শক্তি। তাহলে এখানে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যদি আমার পূর্বের ভিডিও না দেখে থাকো অবশ্যই বলবো আমার পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটি দেখবা, এবং আমি পূর্বের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে শুরু করি। আগের শ্রেণীতে ইতোমধ্যে আমরা বিভিন্ন শক্তির উদাহরণ দেখেছি। আমরা এটাও জেনেছি যে কাজ করার ক্ষমতাই হচ্ছে শক্তি। তাহলে শক্তি কি? কাজ করার যে ক্ষমতা সেটাকে আমরা বলবো শক্তি। তবে এখানে কাজ বলতে আমরা মোটেও আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ বলে থাকি সেটিকে বোঝাচ্ছি না। বিজ্ঞানের ভাষায় কাজ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। এখানে আমরা কাজের সাথে শক্তির কি সম্পর্ক বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে কি আমরা যে দৈনন্দিন জীবনে যে কাজ করি সেটি বিজ্ঞানের ভাষায় কাজ নয়, তবে এখানে কাজ এবং শক্তির নির্দিষ্ট কিছু সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে 1.7.1 গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে শক্তি দুই প্রকার, একটি হচ্ছে গতিশক্তি এবং অন্যটি হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিটা কি? গতিশক্তি হবে কোনো বস্তুর গতির জন্য প্রাপ্ত শক্তি হচ্ছে গতিশক্তি, এবং বিভব শক্তিটা কি? কোনো বস্তুর অবস্থানের জন্য যে শক্তি লাভ করবে সেটি হবে তার বিভব শক্তি, যেটি আমরা পরবর্তীতে দেখব। যদি বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে কিছুটা দূরত্ব সরিয়ে নেওয়া যায় তাহলে ধরে নেওয়া হয় কাজ করা হয়েছে। যদি এ বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে এস দূরত্ব সরিয়ে নেওয়া যায় তাহলে কাজের পরিমাণ হবে W=Fs। তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সেটার কি হয়, সরণ ঘটে, তাহলে তাকে আমরা বলবো কাজ। আর কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? জুল। 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে 1 মিটার সরিয়ে নিলে 1 জুল কাজ করা হয়। তাহলে কোনো বস্তুর ওপর যদি কি 1 নিউটন বল প্রয়োগ করি, আমরা জানি কি বলের একক নিউটন, তাহলে কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে সেখানে যদি কি হয়, বলের দিকে কোনো বস্তু যদি কি 1 মিটার, সরণের একক মিটার, 1 মিটার সরণ হয়, তাহলে আমরা তাকে বলবো 1 জুল কাজ হয়েছে। 1 জুল কাজ হয়েছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F = ma। কাজেই আমরা লিখতে পারি W=MAS। মানে আমরা এখানে কি দেখলাম? W=Fs। আবার এখানে আমরা জানি F কত? F ma। তাহলে এখানে আমরা লিখতে পারবো MAS। আমরা গতির সমীকরণ থেকে জানি, এই যে এখানে গতির সমীকরণ দেওয়া আছে। গতির সমীকরণে এই ভি হচ্ছে কি? ভি হচ্ছে শেষ বেগ। ভি হচ্ছে কি? কোনো বস্তুর শেষ বেগ। ইউ হবে কি? ইউ হবে আদি বেগ। আদি বেগ। এ হচ্ছে কি? এ হচ্ছে বস্তুর ত্বরণ। এ হচ্ছে বস্তুর ত্বরণ। এবং এস হচ্ছে কি? এস হচ্ছে সরণ, কোনো বস্তুর সরণ। যদি স্থির অবস্থা থেকে বস্তুটি শুরু করে তাহলে আদিবেগ U=0। আমি পূর্বের একটি ভিডিওতেই এগুলা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। কোনো বস্তু যদি এই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, এখানে যদি স্থির থাকতো এবং স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে তার আদিবেগ কী হবে? আদিবেগ হবে U হবে 0। তাহলে v²=2as। তাহলে এখানে কি আদিবেগ যদি 0 হয় তাহলে এখানে আমরা পাবো কি v², সূত্র কি ছিল? v²u² + 2as। তাহলে এখানে আদিবেগ হচ্ছে 0। তাহলে 0-এর উপর স্কোয়ার দিলে কি হয়? 0ই হয়, প্লাস 2as। তাহলে আমরা পাবো v²=2as। তাহলে আমরা পেলাম v²=2as। এবার কি as যদি পাশে রেখে দিই তাহলে কি পাবো? as
ভি স্কোয়ার বাই 2। এটা আমরা এই সূত্র থেকে পেয়ে যাব। কাজেই কাজের পরিমাণ হবে ডাব্লু সমান সমান আমরা কি জানি MAS, যেটা আমরা বের করেছি। সেখানে কি এই যে এখানে আমরা দেখলাম কি MAS, তাহলে এখানে আমরা কি মান বসাবো। ডাব্লু ইকুয়াল টু কত, MAS, এই যে AS সমান সমান আমরা কি দেখলাম ভি স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমাদের হবে ভি স্কোয়ার বাই 2 গুণন M, এটাই পরবর্তীতে লেখা যাবে 1/2 M ভি স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো এই যে ডাব্লু ইকুয়াল টু হাফ M ভি স্কোয়ার, যেটি আসলে একটি বস্তুর গতিশক্তি। তাহলে এটাই হবে একটি বস্তুর গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তুর ওপর কাজ করা হলে সেই কাজটি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কোনো বস্তুর ওপর কাজ করা হলে সেটি কি বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হয়। বাস্তব জীবনে আমরা সবসময় সেটি দেখতে পাই না। বাস্তব জীবনে আমরা সেটি সবসময় কি দেখতে পাবো না, কারণ ঘর্ষণ বল বিপরীত দিক থেকে কাজ করে অনেক সময় শক্তিটুকুকে গতিশক্তিতে রূপান্তরিত না করে তাপ, শব্দ ইত্যাদিতে রূপান্তরিত করে ফেলে। তাহলে কি না দেখতে পাওয়ার কারণ হচ্ছে অনেক সময় কি ঘর্ষণ বল বিপরীত দিক থেকে কাজ করে কি এই শক্তিটুকুকে গতিশক্তিতে রূপান্তরিত না করে তাপ এবং শব্দ ইত্যাদিতে রূপান্তরিত করে ফেলে। এই যে ঘর্ষণ বল, এগুলো আমার পূর্বের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসবা। কাজ করে যে শুধু গতিশক্তি তৈরি করা যায় তা নয়, কাজ করে সেই কাজকে বিভব শক্তি হিসেবেও সঞ্চয় করা যায়। তাহলে কাজ করে কি শুধু গতিশক্তি হবে তা নয়, সেখানে বিভব শক্তিও সঞ্চয় করা যায়। তুমি একটি বস্তুকে যদি উপরে তুলতে চাও তাহলে বস্তুটিতে উপরের দিকে বস্তুটির ওজনের সমান বল প্রয়োগ করতে হবে। তার মানে কোনো একটি বস্তুকে যদি আমি কি চাই উপরের দিকে তুলতে চাই, এখান থেকে আমি এই একটি বস্তুকে কী করতে হবে উপরের দিকে তুলতে চাই, তাহলে কি হবে বস্তুটির ওজনের সমান বল প্রয়োগ করতে হবে। যদি M ভরের একটি বস্তুকে উপরের দিকে বস্তুর ওজনের সমান বল F সমান mg প্রয়োগ করে h উচ্চতায় তোলা হয়, তাহলে কাজের পরিমাণ হবে W = FH কিংবা W = mgh। তাহলে কি আমরা আগে দেখেছিলাম W সমান সমান কি F গুণন S। এই এসটা কী ছিল, এসটা ছিল কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে একটি বস্তু থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, মানে এসটা হচ্ছে বস্তুর সরণ, দূরত্ব হবে বস্তুর সরণ। কিন্তু এবার কোনো বস্তুকে যদি আমি কি নিচ থেকে যদি আমি এইচ নামক উচ্চতায়, এটা ছিল দূরত্ব, কিন্তু আমরা বস্তুকে যদি কি এইচ উচ্চতায় নিচ থেকে উপরে, নিচ থেকে কোথায় উপরের দিকে, এটা নিচ এবং এটা উপর, কতটুকু উপরে এইচ দূরত্ব বা এইচ হাইট, তাহলে নিচ থেকে এইচ নামক দূরত্বে নিয়ে যেতে চাই, তাহলে ডাব্লু হবে কত, তখন ডাব্লু হবে W = F, তখন কি সরণ না হয়ে তখন হবে এইচ মানে উচ্চতা, সেই জন্য W = FH। F সমান সমান কি উচ্চতার সাথে যখন রিলেটেড হবে আমরা কি জানি F সমান সমান MA, কিন্তু যখন হাইট, যখন উচ্চতার বিষয় আসবে, যখন উচ্চতার সাথে রিলেটেড হবে তখন A না লিখে F সমান সমান আমরা কি লিখব mg লিখব, সেহেতু এখানে হবে mgh, তাহলে W = mgh। আশা করি তোমরা বুঝে গেছো। বস্তুটি এইচ উচ্চতায় তোলার পর সেটি সেখানে যেহেতু স্থির অবস্থায় থাকে তাই তার ভেতরে গতিশক্তি নেই। তাহলে কি আমরা একটি বস্তুকে এই যে নিচ থেকে এইচ উচ্চতায়, এই উচ্চতাটা কত, এই উচ্চতা হচ্ছে, এই উচ্চতা হবে কত এইচ মিটার উচ্চতা, তাহলে এইখানে যখন নিচ থেকে নিয়ে যাব তখন এইখানের কি বস্তুটা স্থির, এখন নিয়ে গিয়ে যাওয়ার পর কি বস্তুটা স্থির, দেখে সেহেতু এই স্থির অবস্থায় কি কোনো বস্তুর গতি নেই, সেটাই এখানে বলা হয়েছে।
ঘর্ষণের কারণে তাপ কিংবা শব্দ হিসেবে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়নি। কাজেই এই mgh পরিমাণ কাজ শক্তি নিশ্চয় আসলে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছে। তাহলে এই যে এইখানে নিয়ে গেলাম, সেখানে কি কোনো গতিশক্তি নেই, সেখানে সম্পূর্ণ শক্তি কি W সমান mgh, আর W সমান mgh, এই শক্তিটাকে আমরা বলবো বস্তুর বিভব শক্তি। যেটা আমি বলেছিলাম প্রথমে, কোনো বস্তুর অবস্থানের কারণে যে শক্তি, সেটাই হবে বস্তুর বিভব শক্তি। এখানে আমরা আলাদাভাবে সূত্রটি একটু খাতায় নোট করে নেব। বিভব শক্তিকে লিখব EP = mgh। এটা আমরা কি লিখব? বিভব শক্তি। বিভব শক্তি। এবং গতিশক্তিকে লিখব EK। এটা আমরা আলাদাভাবে লিখে নেব খাতায়। EK = কত? 1/2 mv²। এটা কি গতিশক্তি। এটা হবে গতিশক্তি। তাহলে এটা আমরা পেলাম EK = 1/2 mv², আর EP = mgh। আমরা সেটা বুঝতে পারি যখন দেখি বস্তুটাকে h উচ্চতা থেকে ছেড়ে দিলে সেটি নিচের দিকে পড়ার সময় গতিপ্রাপ্ত হতে থাকে এবং সঞ্চিত বিভব শক্তিটি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। তাহলে কি দেখেছিলাম আমরা? এই যে নিচ থেকে কোনো বস্তুকে যখন কি h নামক উচ্চতায় নিয়ে যাব, তখন সেটা এখানে স্থির। এই স্থির অবস্থায় যেটা থাকবে সেটা হবে কি বস্তুর বিভব শক্তি, এবং বস্তুটিকে যখন ওখান থেকে ছেড়ে দেব তখন বস্তুটি কি নিচের দিকে পড়তে থাকবে। নিচের দিকে কি হবে? পড়তে থাকবে। তখন সঞ্চিত বিভব শক্তি কি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হবে। যখন বস্তুটিকে আমরা ছেড়ে দেব তখন কি বস্তুর গতি বৃদ্ধি পাবে আস্তে আস্তে, তখন সঞ্চিত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। সেটা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব যান্ত্রিক শক্তির নিত্যতা। আগের শ্রেণীতে আমরা শক্তির নিত্যতা বিষয়টি জেনেছিলাম। এই নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়টা কি? নিত্যতা বিষয়টা হবে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হবে না, শক্তি কেবল কি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি নামে ডাকা হয়। তাহলে যান্ত্রিক শক্তিটা কি? যান্ত্রিক শক্তি হবে গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি হবে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি ছাড়া অন্য কোনো উপায়ে শক্তির পরিবর্তন না হলে নিশ্চয় মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই থাকবে। তাহলে কি যান্ত্রিক শক্তি ছাড়া অন্য কোনো উপায়ে শক্তির যদি পরিবর্তন না হয়, তাহলে নিশ্চয় মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কী হবে? একই থাকবে। এই বিষয়টাকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে পারি। যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়টা কি আমরা বুঝে গেছি। আমরা একটি বস্তুকে কিছু দূরত্বে উপরে উঠিয়ে নিচে ফেলে দিলে সেটি গতিশক্তি বা গতিশীল হতে থাকবে, যেটি আমি এখানে বললাম। শুরুতে বস্তুটির কোনো গতি নেই, তাহলে যখন এই উচ্চতায় মানে এইখানে অবস্থিত ছিল তখন বস্তুর কোনো কি ছিল না? গতি ছিল না। তাই পুরোটাই কী হবে? বিভব শক্তি। সেহেতু এখানে কোনো গতিশক্তি নেই, সেহেতু এটা অবস্থান করছে এখানে, এটা হবে বিভব শক্তি। একটু পরে নিচে নামার ফলে উচ্চতা কমে গেলে বিভব শক্তি কমবে। যেহেতু উচ্চতা নিচে পড়ার সাথে সাথে কি এইচ এর মান কমতে থাকবে, সেহেতু বিভব শক্তি কি কমবে। অন্যদিকে গতি বাড়বে, তাই গতিশক্তি বাড়তে থাকবে। এভাবে যখন একেবারে নিচে এসে পড়বে তখন দেখা যাবে পুরোটাই গতিশক্তি। এভাবে যখন নিচে নেমে যাবে একবারে এই জায়গাতে আবার যখন চলে আসবে তখন কি এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে 0। সেহেতু এখানে কি কোনো বিভব শক্তি নাই, এখানে সম্পূর্ণটাই হবে কি গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকবে না, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ যেটুকু বিভব শক্তি খরচ হয়েছে ঠিক সেটুকু গতিশক্তি অর্জিত হয়েছে। সুতরাং যে বিভব শক্তিগুলো খরচ হয়েছে ঠিক ততটুকুই গতিশক্তি অর্জন করেছে। এটি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে আশা করি যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়টা কি সে নিয়ে আর সমস্যা হবে না। এবার আমরা এই উদাহরণটি সলভ করব। উদাহরণ কি বলছে? একটি বস্তুকে চিত্রের এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো। তাহলে কি একটি বস্তুকে এই এ বিন্দু থেকে কি করা হলো? এ বিন্দুতে একটি বস্তু আছে, বস্তুটাকে এ বিন্দু থেকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিলে কি হবে? নিচের দিকে পড়বে।
এ বি এবং সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত? তাহলে বস্তুর মোট শক্তি কত? বস্তুর মোট শক্তি হচ্ছে কি বিভব শক্তি এবং গতিশক্তির কি সমষ্টি, যেটা আমি বললাম গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি হবে কি মোট শক্তি, হবে কি মোট শক্তি। তাহলে সেটা আমরা দেখব এখন। এখানে বিষয়টা কি, এখানে বলছে এ নামক জায়গা থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে সি নামক এটা হচ্ছে শেষ বিন্দু, বি হচ্ছে মাঝের বিন্দু, এবং পুরোটার দূরত্ব কত? এই পুরোটার দূরত্ব হচ্ছে 4 মিটার। বি আর সি এর দূরত্ব 2 মিটার, এ আর বি এর দূরত্ব 2 মিটার। তাহলে এ আর সি এর দূরত্ব হবে কত? পুরো দূরত্ব হবে 4 মিটার। এটা হবে হাইট হচ্ছে এইচ। তাহলে এখানে আমরা দেখি এ বিন্দুতে কি হবে বিভব শক্তি। তাহলে এ বিন্দুতে যেটা হবে, এ বিন্দুতে আমরা কি বস্তুর অবস্থানের জন্য এই এ বিন্দুতে কোনো গতি নাই, সেহেতু এ বিন্দুর গতিশক্তিটা কি হবে 0, সেহেতু গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার, এটা হবে কি মান হবে 0। ভর কত? বস্তুর ভর হচ্ছে 5 কেজি। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু এখানে যেহেতু কোনো কি নাই বেগ নাই, এখানে কি বেগ হচ্ছে ভি হচ্ছে 0, সেহেতু 0 দিয়ে গুণ করলে 0 জুল হয়ে যাবে। এবং কি এ অবস্থানে যেটা থাকবে সেটা কি বিভব শক্তি। বিভব শক্তি সমান সমান আমরা কি জানি এম জি এইচ। এম এর মান 5, জে এর মান 9.8 এবং এই যে এখানে কি হাইট কত? এই হাইট হচ্ছে পুরোটা না, সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত হাইট কত? 4 মিটার। তাহলে এইচ এর মান হচ্ছে 4। তাহলে আমরা পাবো 196 জুল এবং গতিশক্তি পেলাম কত? 0 জুল। তাহলে মোট শক্তি কি গতিশক্তি যোগ বিভব শক্তি সমান সমান আমরা পাবো কত? 196 জুল। তাহলে এ বিন্দুর মোট শক্তি আমরা পেলাম কত? 196 জুল। এবার আসি বি বিন্দুতে। বি বিন্দুতে কত? বি বিন্দু হচ্ছে এটা। এখানে কি এখানে বস্তুর বেগ শূন্য ছিল, কিন্তু বিতে কি বস্তুর বেগ শূন্য হবে? শূন্য হবে না। আমরা কি জানি বেগের সূত্রটা কি ছিল? ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার যোগ 2a_s, কিন্তু এখানে হাইট মানে উচ্চতার সাথে তুলনীয়। তাহলে আমাদের সূত্রটা কত হবে? ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2, এর বদলে হবে কি অভিকর্ষ ত্বরণ জি এবং হাইট হচ্ছে এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এখানে কি বি বিন্দুর অবস্থান বের করব, তার মানে কত? এই এতটুকুতে কত আদিবেগ, এখানে এতে যেটা ছিল সেটা কি আদিবেগ হবে। তাহলে আদিবেগ আমাদের কত? আদিবেগ এই অবস্থানে ছিল 0, কারণ এ থেকে যাত্রা শুরু হয়েছে। তাহলে ইউ এর মান হচ্ছে 0, এখানে 0 স্কোয়ার যোগ 2 ইন্টু জি এর মান কত? 9.8 এবং হাইট কত? এই এতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে। কত মিটার? তাহলে এই যে 2 মিটার। তাহলে হবে 2। তাহলে আমরা পাবো 39.2 মিটার এস ইনভার্স -1। এটা আমরা পেলাম কত? ভি স্কোয়ারের মান। তাহলে এখানে আমরা ভি স্কোয়ার পেলাম। তাহলে এবার গতিশক্তি বিভব শক্তি বের করি। তাহলে এইখানে কি বি বিন্দুতে বিভব শক্তি কত? এম জি এইচ। এম এর মান কত? 5, জি এর মান 9.8 এবং হচ্ছে হাইট। এই এইচ এর মানটা কত? এইচ এর মান কি এ থেকে বি এর দূরত্বটা না সি থেকে বি এর দূরত্বটা? এইখানে এইচ হাইটটা হবে বিভব শক্তির ক্ষেত্রে হাইটটা হবে সবসময় নিচ থেকে তুলনা হবে। বিভব শক্তির ক্ষেত্রে হাইটটা তুলনা হবে নিচ থেকে। তাহলে আমার হাইট তুলনা হবে এইটা, এই যে সি থেকে বি এর দূরত্ব মানে হচ্ছে কত? 2 মিটার। এটা হচ্ছে এই 2 মিটার, এই 2 নয় কিন্তু এটা হচ্ছে এই 2 মিটার। সি থেকে বি এর দূরত্ব এই 2 মিটার। কারণ বিভব শক্তি কি আমি বিভব শক্তি বলেছিলাম বস্তুর অবস্থানের জন্য। তাহলে অবস্থানটা কি? অবস্থান হচ্ছে সি থেকে বি এর দূরত্ব পর্যন্ত অবস্থিত। তার মানে এখানে এই 2টা হবে কত? তাহলে এখানে এই যে এই 2 হবে এই 2 বি থেকে সি এই 2টা। তাহলে হবে বিভব শক্তি হবে mgh, তাহলে হবে 98 জুল। এবং গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার মান কত? ভি স্কোয়ার মানে যে এখানে থেকে আমরা পেয়েছি এটা, তাহলে পাবো হচ্ছে 98। তাহলে এখানে মোট শক্তি
মোট শক্তি কত, বিভব শক্তি যোগ গতিশক্তি ইকুয়াল টু, যোগ করে আমরা পাবো 196 জুল। এবার আসি সি বিন্দুতে। তাহলে সি বিন্দু কত, এটা আছে সি বিন্দু। সি বিন্দুতে কি বিভব শক্তির ক্ষেত্রে আমরা কি হাইট তুলনা করি নিচ থেকে। তাহলে কি এইচের কি কোনো হাইট আছে, এখানে কোনো হাইট নাই, তাহলে হবে কত, এইচের মান হচ্ছে 0, তাহলে 5 × 9.8 × 0, তাহলে হবে এই যে 0। এবার আসি গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। এখানে কত, ভি স্কোয়ার হবে সেম একইভাবে, ভি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার যোগ 2gh। এখানে কত, আদিবেগ, এই যে গতিশক্তি তুলনা করব এখান থেকে একবারে। তাহলে আদিবেগ কত অবস্থা ছিল, আদিবেগ ছিল 0, এখানে আদিবেগ 0 যোগ 2 × 9.8 ইন্টু গতিশক্তি কত, এইচ। গতিশক্তির ক্ষেত্রে কি এখান থেকে এখান পর্যন্ত সি তুলনা করছি, তার মানে দূরত্ব কত, এই পুরোটা হচ্ছে দূরত্ব, তাহলে কত 4, তাহলে এইচের মান কত 4। তাহলে এখানে আমরা পাবো কত, 78.4 মিটার এস ইনভার্স -1। তাহলে এটা পেলাম আমরা ভি স্কোয়ারের মান। তাহলে কি এখানে বসাই দিই, হাফ × 5 × 78.4, তাহলে আমরা পাবো কত, 196 জুল। তাহলে মোট গতিশক্তি হবে কত, mgh যোগ হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে 196। তাহলে কি দেখলাম, সি বিন্দুতে 196, বি বিন্দুর গতিশক্তি মোট শক্তিও কত, বি বিন্দুর মোট শক্তিও 196, এবং এ বিন্দুর মোট শক্তিও পেলাম কত, 196। তাহলে আমরা বলতে পারবো কি এখানে শক্তির কোনো কি অপচয় হয় নাই। অর্থাৎ কি আমরা একটি নির্দিষ্ট উদাহরণে হিসেব করে দেখে ফেলেছি যান্ত্রিক শক্তির নিত্যতা আসলেই বজায় থাকে। তাহলে বুঝলাম কি যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় আছে। একটি উচ্চতা থেকে কিছু ফেলে দেওয়া হলে উচ্চতার সাথে বিভব শক্তি এবং গতিশক্তি কীভাবে পরিবর্তন হয়, কিন্তু মোট শক্তি যে পরিবর্তিত হয় না সেটি পাশের গ্রাফে দেখানো হয়েছে। তাহলে আমরা অলরেডি দেখেছি যে শক্তির কি মোট শক্তি আসলে কখনো পরিবর্তন হয় না। এখানে একটি গ্রাফ আছে, গ্রাফে দেওয়া আছে কি এই পাশে দেওয়া আছে উচ্চতা এবং এই পাশে দেওয়া আছে কি শক্তি। যখন কি 0 পয়েন্টে অবস্থিত, 0 থেকে যখন উচ্চতা বৃদ্ধি পেয়ে কত হলো, 1 হলো, তখন শক্তি কত হয়েছে, এই বরাবর শক্তি এসে হয়েছে কত, এই যে 50 জুল। এবং উচ্চতা বৃদ্ধি পেয়ে যখন 2 এর কাছে আসছে তখন হচ্ছে কত, এই পাশে শক্তি হচ্ছে এইখানে। এভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, আমাদের শক্তিও নিয়মিত একইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে উচ্চতার সাথে কি হচ্ছে, এখানে শক্তি হচ্ছে সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে, এটা আমরা এখানে বুঝে গেছি। তার মানে কি উচ্চতা বাড়ার সাথে সাথে শক্তিটাও কি হচ্ছে, বাড়ছে। উচ্চতা যখন বাড়ছে শক্তি কি হচ্ছে, বাড়ছে। উচ্চতা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, শক্তিও আমাদের বৃদ্ধি পাচ্ছে। এই যে উচ্চতা বাড়ছে, শক্তিও বাড়ছে, কিন্তু এখানে কি বিভব শক্তি এবং গতিশক্তি বৃদ্ধি কি সেম নাই। তাহলে এখানে আমরা কি দেখেছি, আমরা অঙ্কটিতেও দেখেছি যে বিভব শক্তি এবং গতিশক্তি চেঞ্জ হচ্ছে, কিন্তু কখনোই কি মোট শক্তির পরিবর্তন হচ্ছে না। এখানে আমরা গ্রাফেও দেখছি যে বিভব শক্তি চেঞ্জ হচ্ছে, গতিশক্তিরও চেঞ্জ হচ্ছে, কিন্তু মোট শক্তি সবসময় কি, এই যে মোট শক্তি হচ্ছে একই হারে বৃদ্ধি পাচ্ছে, মোট শক্তি একই হারে বাড়ছে মোট শক্তি, কিন্তু গতিশক্তি আর বিভব শক্তি কি এক হারে বাড়ছে, এক হারে বাড়ছে না। এবার দেখি চিন্তার খোরাক। উচ্চতার পরিবর্তে সময়ের বিপরীতে এই গ্রাফটি আঁকা হলে সেটি দেখতে কেমন হবে। তাহলে এখানে বলছে কি উচ্চতার পরিবর্তে এবার সময়কে ব্যবহার করলে গ্রাফটি আসলে কেমন হবে। তাহলে আমরা একটু দেখি, ডাব্লিউ সমান সমান আমরা কি জানি, এম জি এইচ। ডাব্লিউ সমান সমান আমরা কত জানি, এম জি এইচ। আবার আমরা কি জানি, এস সমান সমান ভিটি। তাহলে এখানে উচ্চতা যেহেতু, তাহলে উচ্চতা ইকুয়াল টু আমরা এইচ ইকুয়াল টু লিখতে পারবো কত, ভিটি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এম জি এইচ এর বদলে আমরা লিখবো ভি বাই টি। তাহলে এখানে কি ডাব্লুর সাথে
টি এর সম্পর্কটা কত, ডাব্লুর সাথে, এই যে ডাব্লুর সাথে কি টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ডাব্লুর সাথে টি এর সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। তাহলে শক্তির সাথে টি এর সম্পর্ক, সময় সম্পর্ক কী হবে, শক্তি আর সময় সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক হারে, মানে সময় যখন বাড়বে তখন শক্তি হচ্ছে কমবে এবং সময় কমলে শক্তি হচ্ছে বাড়বে। আগের অবস্থায় কী ছিল, আগের অবস্থায় ছিল হচ্ছে শক্তি সমানুপাতিক এইচ, মানে উচ্চতা, মানে উচ্চতা বাড়লে শক্তি বাড়বে, যেটা আমরা দেখেছিলাম উচ্চতা বাড়ছে শক্তিও বাড়ছে, উচ্চতা বাড়ছে শক্তিও বাড়ছে। কিন্তু আমাদের দেখাইতে হবে সময়ের সাথে শক্তির সম্পর্ক, তাহলে এখানে কাজের সাথে সময়ের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক, মানে একটি বাড়লে অন্যটি কমবে। তাহলে গ্রাফটি আমরা দেখি আঁকাই। এই পাশে দিলাম শক্তি আর এই পাশে দিলাম সময়। তাহলে সময়ের সাথে শক্তির সম্পর্কটি হবে এরকম গ্রাফ। যখন সময় ছিল এখানে তখন কি শক্তির মানটাও বেশি ছিল, এবং সময় আস্তে আস্তে যখন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তখন কি শক্তির মানটা হ্রাস পাচ্ছে, সময় বাড়ছে কিন্তু শক্তির মানটা আমাদের কি হচ্ছে কমতে থাকছে। তাহলে এখানে আমরা বুঝলাম কি সময়ের সাথে শক্তিটা কি ব্যস্তানুপাতিক, সেহেতু একটি বাড়লে অন্যটি কমবে, সেহেতু গ্রাফটি হবে এই রকম। তাহলে আশা করি তোমরা এটা সহজেই বুঝে গেছো কীভাবে শক্তির সাথে সময়ের গ্রাফটি হবে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ নিয়ে আলোচনা করব। এবং তার আগে অবশ্যই বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, ধন্যবাদ।